আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটির রিভিউ দিব সেটা হচ্ছে একটি রোমান্টিক ট্র্যাজেডি বই। বইটির নাম হচ্ছে জো বাচে হে সঙ্গ সমেট লো। লেখক ফারহাত ইশতিয়াক, অনুবাদ রুশমিতা বিনতে মেহেদি। প্রথম প্রকাশ জুন 2025। প্রকাশনী ছাপাখানা প্রকাশনী, প্রচ্ছদ ফাইজা ইসলাম, পৃষ্ঠা সংখ্যা 602, মুদ্রিত মূল্য 1180 টাকা। আর জনরা হচ্ছে রোমান্টিক ট্র্যাজেডি। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। ইতালির রোম শহরে সিকান্দারের সাথে লিজার সাক্ষাৎ হওয়া নিছকই একটি কাকতালীয় ঘটনা, নাকি সামনে সিকান্দারের জীবন আবারও কোনো পরীক্ষার মুখোমুখি হতে চলেছে? নিজের যে অতীতকে সে বহু বছর আগে দাফন করে এসেছিল, তাকে আবার জীবিত হতে যাচ্ছে। হুম সেখানে ইতালিয়ান আর্টিস্ট লিজা নামের মেয়েটি সিকান্দারের জীবনের অন্ধকারকে দূর করতে তার জীবনে এসেছে, নাকি সে অন্ধকারকে আরো কারো করতে? প্রতি রাতে সিকান্দারের দেখা ভয়ঙ্কর স্বপ্নের সঙ্গে তার জীবনের আদতে সম্পর্ক কি? এই মানুষটা কেন খুশি হতে পারে না? কেন জীবনকে ঘৃণা করে? কেন মরে যাওয়ার ইচ্ছে নিয়ে ঘোরে? ঐতিহাসিক ও রোমান্টিক শহর রোমে শুরু হওয়া এই যাত্রা লিজা এবং সিকান্দার দুজনকে তাদের অতীত জীবনের গোলকধাঁধায় নিয়ে যাবে। সে অতীত যেখানে ভালোবাসা, ঘৃণা, হিংসা, প্রতিদ্বন্দ্বিতা, শত্রুতা ও মিথ্যা সব ছিল। সব মানে সবকিছু ছিল। তো আমি রিভিউটি শুরু করছি। জো বাচে হে সঙ্গ সমেট লো ফারহাত ইশতিয়াকের লেখা উর্দু সাহিত্যের অন্যতম জনপ্রিয় রোমান্টিক ট্র্যাজিক উপন্যাস, যেখানে প্রেম, ট্রমা, অতীতের ক্ষত সব একসাথে জড়িয়ে আছে। গল্পের মূল চরিত্র সিকান্দার একজন ভাঙা, একাকী, মানসিকভাবে আহত মানুষ, যে ইনসমনিয়া এবং দুঃস্বপ্নে ভোগে, যে নাকি অতীতের ভয়ঙ্কর ঘটনার কারণে জীবন থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে। অন্যদিকে লিজা প্রাণবন্ত, হাসিখুশি, জীবন্ত এক মেয়ে, যে নিজে কষ্টের মধ্যে বড় হলেও জীবনের প্রতি সে ইতিবাচক। তাদের দেখা হয় ইতালির রোম শহরে, আর সেখান থেকে শুরু হয় এক অদ্ভুত সম্পর্ক। লিজা সিকান্দারের জীবনে আলো হয়ে আসে, আর সিকান্দার তার জীবনের অন্ধকার খুলে দিতে শুরু করে। কিন্তু অতীত আবার ফিরে আসে, সম্পর্ক পর্যন্ত ভেঙে যাওয়ার উপক্রম হয়। গল্পটা রোমান্স থেকে ট্র্যাজেডিতে ঢুকে যায়। সিকান্দারের চরিত্রটা খুবই গভীর, তার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। এটা শুধু প্রেমের গল্প না, এটা মানসিক ভাঙনের গল্প, ট্রমা ও মানসিক ক্ষতের গল্প। অন্যদিকে লিজা শুধু প্রেমিকা নয়, সে সিকান্দারের সুস্থ হওয়ার পথ। এই বই দেখায় সত্যিকারে ভালোবাসা মানুষকে আবার বাঁচতে শেখায়। এই গল্পে দেখানো হয়েছে কিভাবে কাছের মানুষই সবচেয়ে বড় ক্ষতি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে। সব কষ্টের পরে গল্পটা শেষ পর্যন্ত আশা দেয়, যেসব হারিয়ে গেলেও কিছু তো বাকি থাকে, আর সেটাকেই আঁকড়ে ধরতে হয়। গল্পটির লেখনশৈলী খুবই ইমোশনাল ও সিনেম্যাটিক। প্রেজেন্ট আর ফ্ল্যাশব্যাক মিলিয়ে গল্পটি বলা হয়েছে, চরিত্রগুলোর মনস্তত্ত্ব গভীরভাবে দেখানো হয়েছে। এই বইটা সাধারণ প্রেমের গল্প না, এটা ভাঙা মানুষকে ভালোবাসার মাধ্যমে আবার দাঁড় করানোর গল্প। আপনি যদি এমন বই পছন্দ করেন যেটা কাঁদাবে, মনে দাগ রেখে যাবে, প্রেমকে অন্যভাবে দেখাবে, তাহলে এই বই আপনার জন্য পারফেক্ট। জো বাচে হে সঙ্গ সমেট লো মানে হচ্ছে যা কিছু বাকি আছে তা জড়িয়ে ধরো। এই বই আসলে আমাদের শেখায়, জীবনে যত কষ্টই আসুক, কিছু না কিছু ভালো সবসময় বাকি থাকে, আর সেটাকেই আঁকড়ে ধরতে হয়। এটাই কিন্তু সত্যি কথা, যে জীবনে আসলে কিছু না কিছু তো বাকি থাকেই, কখনো জীবন থেকে সবকিছু চলে যায় না। আর জীবনের কিন্তু মানে আপনি যদি ইতিবাচক নিতে চান, জীবনটা যদি সুন্দরভাবে মানে আপনি বাঁচতে চান জীবনে, তাহলে কিন্তু এটাই করা উচিত। মানে জো বাচ্চা হে সঙ্গ সমেটলো, যেটা আসলে আপনার কাছে আছে সেটাকে আপনার আঁকড়ে ধরা উচিত, যেটা নেই সেটা তো নেই। সেটা যদি আপনি হা হুতাশ করে যদি জীবনটা নষ্ট করেন, তাহলে তো অ্যাকচুয়ালি লস আপনারই। তো এই গল্পটাতে আসলে এটাই দেখানো হয়েছে যে যা আছে তাই আসলে আমরা আঁকড়ে ধরি, যা চলে গেছে বা যা আমাদের কপালে ছিল না বা যে খারাপটা হয়েছে সেটাকে আমরা যেহেতু ঠিক করতে পারবো না, তো সেটা ভেবে আমাদের জীবনটাকে আমরা নষ্ট না করে আমরা নিজেরা নিজেদেরকে কষ্ট না দিই। তো এই গল্পটা যেটা দেখানো হয়েছে যে সিকান্দার আর লিজার যে কাহিনীটা, আপনারা ভালো হতে জানেন, সবসময় বলি যে আমি রোমান্টিক গল্প পড়ি না, কিন্তু ইদানিং পড়ছি। আসলে ইদানিং যেগুলি পড়ছি উর্দু যে মানে উপন্যাসগুলো পড়ছি, উর্দু উপন্যাসের প্রতি আমার মানে হঠাৎ করে মানে একটা কি বলবো, মানে মানে আমি অ্যাডিক্টেড হয়ে গেছি, যেটা সত্যি কথা। উর্দু উপন্যাসের প্রতি আমার মানে উর্দু উপন্যাসগুলো খুব ভালো লাগছে, কেন আমি জানি না। আমি পীরে কামিল দিয়ে শুরু করেছি এবং এরপর থেকে আমি অনেকগুলো উর্দু উপন্যাস পড়েছি, আমার কাছে খুব ভালো লাগছে। তো
আহ এই উর্দু উপন্যাসগুলো পড়ার পর থেকে না রোমান্টিক কিছু আর কি বই পড়া হয়েছে, কিন্তু এখানে আসলে রোমান্টিক বইগুলো আমি কেন পড়ছি আমি সেটা বলি। এখানকার যে উর্দু উপন্যাসগুলো যে রোমান্টিক বইগুলো আছে সেগুলো আসলে শুধু রোমান্টিকতা না, সেখানে হয় দেখা যায় যে সমাজের কোনো একটা চিত্র বা আপনজনের জীবন, এটাতেই বললাম, এটাতেই তো বলা আছে যে মানসিক ট্রমা ক্ষত, মানে একটা অতীত আছে, মানে একটা সাসপেন্স ট্রাজিক কাহিনী, কিন্তু শুধু যে রোমান্টিক সেটা না। তা সেরকম আরো যে বইগুলো পড়ছি সেগুলোর মধ্যে হয়তো আধ্যাত্মিকতা ছিল বা অন্যরকম কোনো কিছু একটা ছিল, হ্যাঁ, মোটিভেশনাল বা একটা মানে ফিরে আসা এরকম কিছু ছিল, সেই জন্যই আমি এই বইগুলো আসলে আমি পড়েছিলাম, ভালো লেগেছে। কিন্তু যদি শুধু নর্মাল রোমান্টিক বই হতো, যেমন এখনকার যেসব বই, মাহবুব ভাই, তারপর আরো অনেক কিছু আছে, নাম মানে কি বলবো, কতগুলি যে ভাই মার্কা বই বেরোচ্ছে না, আমার নাম শুনলে বিরক্ত লাগে। ভাইদের ভাইরাকে প্রেম করে ভাই, মানে কি বলবো। আচ্ছা, করতে পারে সেটা কোনো ব্যাপার না, কিন্তু বইগুলোর কাহিনী যে কি জঘন্য ভাই, বেশিরভাগ সময় দেখা যায় যে মানে এই এই টাইপের বইগুলো যেগুলো আর কি, আমি ফেসবুকেও এই ধরনের কিছু গল্প মাঝে মাঝে দেখা যায়। তো মানে নর্মাল লাভ স্টোরি এগুলি পড়ে ভাই মজা লাগে না, যেটা সত্যি কথা, এগুলি আমার কাছে একদম ফালতু লাগে। জানি না অনেকের কাছে ভালো লাগতে পারে, কিন্তু নর্মাল লাভ স্টোরি কোনো কাহিনী নেই, শুধু মুখের উপর নোংরা নোংরা কথাও থাকে, শুধু শুধু কোনো দরকার ছাড়া, তো ওই জন্য আমার আসলে ভালো লাগে না। তো এই বইটা আসলে আমার অনেক ভালো লেগেছে। বড় বই ছিল। ১ম এ মানে যখন শুরু করেছিলাম, আম তখন তো বড় বই তো আমি বললাম ১ম এ একটু স্লো লাগে। কিন্তু এই বইটা না আমার কাছে ভালো লেগেছে। কারণ এই বইতে না ইতালির অনেক জায়গার বর্ণনা দেওয়া হয়েছে, সুন্দর, সুন্দর জায়গা। হ্যাঁ? তা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং ২ টা ক্যারেক্টার, যে ক্যারেক্টার গুলিও সিকান্দারের উপর আমার ১ম এ রাগ লেগেছিল যে, "কি ব্যাপার ভাই? কি এমন হয়েছে?" কারণ কাহিনী তো আসলে ১ম এ আমরা জানতাম না যে তার সাথে আসলে কি হয়েছিল আগে। তো তখন মনে হয়েছে যে, "কি ব্যাপার? এত গম্ভীর কেন মানুষটা? বা এমন করে কেন? একটা মানুষ তার সাথে ভালো বিহেভ করছে, ভালো করছে, তারপর সে খারাপ করছে কেন?" পরে যখন তার ব্যাক স্টোরি জানলাম, গল্পটা কিরকম? মানে ফ্ল্যাশব্যাক আর প্রেজেন্ট একসাথে ছিল। কিন্তু এখানে বলা হচ্ছিল না যে কোনটা ফ্ল্যাশব্যাক, কোনটা প্রেজেন্ট। ১ম এ না আমি বুঝতে পারছিলাম না। আমি ভাবলাম যে, "কি ব্যাপার? এইমাত্র না বলল এই ঘটনা ঘটছে, আবার এটা কখন হলো? মানে এটা কিভাবে হলো?" সে তো ওইখানে ছিল, ওই দেশে ছিল। আবার এই দেশে গেল কি করে? পরে বুঝলাম যে আসলে ফ্ল্যাশব্যাক এর কাহিনী আর প্রেজেন্ট কাহিনী একই সাথে চলছে। একটু জাস্ট গ্যাপ দিয়ে কিন্তু বোঝার মতো, মানে ওটা ১ম এ না বুঝলে পরে বুঝবেন। মানে এই কাহিনী পড়তে বুঝবেন যে আসলে কখনকার সময়ের কথা বলা হচ্ছে। তো বইটাতে মানে তখন যখন মানে জানা গেল যে তার অতীতে কি হয়েছিল সিকান্দারের, তখন আসলে আমার খুব খারাপ লেগেছে সিকান্দারের জন্য, যে একটা মানুষ যে তার অতীতটা এত খারাপ হতে পারে। একদম মানে উপর থেকে একদম ঠাস করে নিচে পড়লে যেমনটা লাগে না? আমার মনে হলো যে অতীতে সেরকম একটা ঘটনা ঘটেছে। একদম ভালো অবস্থা থেকে একটা মানুষ কি হয়ে গেল? তারপরেও তার নিজের দোষে না, অন্য একজনের দোষে। মানে প্রতিহিংসা বা খারাপ একটা মানুষ, জাস্ট সামান্য রিজেকশন, তার রিজেকশন সহ্য হারাতে গিয়ে সে এইজন্য একটা মানুষের পুরো লাইফটা সে নষ্ট করে দিয়েছে। মানে পরে সে যাই করেছে, কিন্তু তার হয়তো অন্য কিছু, অন্য আরো ভালো কিছু হওয়ার কথা ছিল। কিন্তু ওই যে মানে অতীতে যেটা মানে তার লাইফটা যে মানে একজন নষ্ট করে দিয়েছে, মানে রিজেকশন এর কারণে, রিজেকশন সহ্য করতে না পেরে সিকান্দারের লাইফটা। তো এই কারণে কিন্তু সিকান্দার হয়তো ভালো কিছু হতে পারত, আরো বেশি ভালো কিছু হতে পারত, কিন্তু সেটা সে পারেনি। তার অনেক কষ্ট করতে হয়েছে। তো আমি ভাবলাম যে আসলে এই জিনিসটা যদি কারো লাইফে হয়ে থাকে তাহলে সে আসলে এরকমই হয়ে যাবে। তার নিজের লাইফের প্রতি কোনো মায়া থাকবে না, হাসতে ভুলে যাবে সে। আর লিজার জীবনে কিন্তু আসলে এতটা কষ্ট ছিল না, যে জিনিসটা মানে দেখানো হয়েছে যে মানে তার জীবনেও অতটা স্মুথ ছিল না, তারও জীবনে কষ্ট ছিল, কিন্তু সিকান্দারের মতো এত খারাপ কষ্ট ছিল না, বা এতটা মানে ভয়ঙ্কর অবস্থা তার পড়তে হয়নি। তো সে আবার লাইফটা নিয়ে ইতিবাচক ছিল, সে সবসময় মানে সবার সাথে হাসি খুশি থাকে, সবার সাথে মিশে যায়, মানে সে একটা চঞ্চল হাসি খুশি মেয়ে। আম, আমার আমার সাথে আমার ভালো লেগেছে কেন, এই আসলে এই ক্যারেক্টারটা আমার সাথে কিছুটা মিল আছে, আমি বলবো না যে পুরোপুরি মিল, কারণ সে একটু এক্সট্রোভার্ট, আমি কিন্তু এক্সট্রোভার্ট না, আমি এমপিভার্ট। আমি আসলে যাদের সাথে মিশতে পারি তাদের সাথে কথা বলতে পারি, কিন্তু এমনিতে আমি একটু ইন্ট্রোভার্ট টাইপেরই। হ্যাঁ, হয়তো আমি জানি না আপনারা কি ভাবেন, কারণ আপনাদের সাথে তো আমি অনেক কথা বলি, তবে এটা ঠিক যে আমি আসলে কাউকেই দেখি না, আমি একটু নিজেকেই দেখে নিজের সাথে মানে আপনাদেরকে চিন্তা করে আমি কথা বলি, এটাই হলো কথা। তো ওই ক্যারেক্টারটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে একটা মেয়ে হাসি খুশি সবার সাথে মিশছে, সবার ভালো চাচ্ছে, সে তার সাথে কে ভালো করছে বা খারাপ হচ্ছে সেটা সে দেখছে না, সে সবার ভালো করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এবং সেই কিন্তু মানে এরকম একটা মানে বলে না জিন্দা দিল একটা বলে না মানে উর্দুতে, সেরকম একটা জিন্দা দিল ইনসান, সেজন্যই মানে সে কিন্তু পেরেছে। আর একটা মানে মানে ওই যে বললাম না, মানে সেখানে তো মৃতপ্রায় একটা মানুষ ছিল, তার ভিতরটা মরে গেছিল, এই জিন্দা দিল এসে তাকে জিন্দা করে দেয় আর কি। তো তার লাইফে এটা সুন্দর হয়, কিন্তু অতীত, অতীত এমন একটা জিনিস, আমরা যতটাই চাই না কেন তাকে মানে মুছে ফেলতে, অতীত আসলে আমার মনে হয় কি কখনোই পুরোপুরি মুছে যায় না। যদি কখনো সেটা আপনার সামনে নাও আসে,
এমন কিছু হবে যে আপনার কখনো না কখনো সেটা মনে পড়বে, বা কিছু না কিছু কারণে আপনার সেই জিনিসটা মাথায় আসবেই। আর মাঝে মাঝে এমনও হতে পারে যে একদম সামনে এসে দাঁড়ায়, এই গল্পে সেটাই হয়েছে, একদম সামনে এসে দাঁড়িয়েছে এবং ওইখান থেকে গল্পটা আসলে ট্র্যাজেডিতে রূপান্তরিত হয়েছে। তবে গল্পের লাস্টের দিকে আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে সামান্য একটা রিজেকশন বা আপনার প্রতিশোধ, মানে যার উপর প্রতিশোধ দিচ্ছেন তার কিন্তু কোনো দোষ নেই, আপনি নিজেই মানে ফাইজলামি করতে গিয়ে আপনার মানে আপনি রিজেক্ট হয়েছেন, বা আপনি মানে আপনাকে অপমান করা হয়েছে, নিজের দোষেই সে অপমানিত হয়েছে। অথচ তার রাগ আমাকে কেন এমন করলো, আমি যেটা চাইলাম সেটা পেলাম না কেন, সে জাস্ট এতটুকু রাগের থেকে সে একটা মানুষের, পুরো একটা মানুষের জীবন নষ্ট করে দিয়েছে, তো তার কি বিচার হবে না? আমি কিন্তু একটা জিনিস সবসময় বিশ্বাস করি কার্মাতে, আর এটা বিশ্বাস করি যে আল্লাহ, হ্যাঁ আল্লাহ সব সময় বিচার, সঠিক বিচার করেন। একটা মানুষকে আপনি কোনো কারণ ছাড়া কষ্ট দিবেন, কোনো কারণ ছাড়া তার জীবনটা ধ্বংস করে দিবেন, আল্লাহ আপনাকে মানে ছেড়ে দিবে? উহুম। আল্লাহ কিন্তু দেখেন কোরআন শরীফে লেখা আছে যে বিচার, আল্লাহ বিচার গ্রহণে কিন্তু অনেক কঠিন, অনেক, হ্যাঁ এটা লেখাই আছে যে উনি তখন কিন্তু একদম অনেক কঠোর হয়ে যান, হ্যাঁ। আর এটা হয় কি, আর বান্দার হক যদি মানে ফেলে, আমি এটা কথা বলি যে আল্লাহ কিন্তু আসলে আল্লাহ নিজের ইচ্ছে মতো অনেক পাপী নাকি ক্ষমা করে দিবেন বান্দার, কিন্তু কেউ যদি কারো হক নষ্ট করে না, সে যার হক নষ্ট করেছে সে তার হক যদি মানে আপনি মানে সে যদি আপনাকে মাফ না করে যার হক নষ্ট করেছেন, তাহলে কিন্তু আপনি কখনো মানে ক্ষমাটা পাবেন না, ওটা কিন্তু সাংঘাতিক। তো এখানেও তো সেই জিনিসটা দেখানো যায়, একটা মানুষের লাইফ নষ্ট করে দেওয়া হচ্ছে, তো সেটার শাস্তি তো সে পাবে। তো লাস্টে দিয়ে এই জিনিসটা ভালো লেগেছে যে সেটার মানে ভিলেন শাস্তি পায়, এবং মানে সে যা খারাপ করেছে আমার কাছে খুব ভালো লেগেছে, মানে ওইটা পরে আসলে আমার শান্তি লেগেছে, কারণ ওই ক্যারেক্টারটা না আমার প্রচন্ড বিরক্তিকর লেগেছে, মানে প্রচন্ড বিরক্তিকর। আর এটাও ভাবলাম তখন যে আসলে একমার পেটের থেকেও মানে মানুষ কত মানে কত রকমের হতে পারে, কত আলাদা হতে পারে, এটা অবশ্য অবাক হইনি, কারণ এটা হয়। যেমন আমি আর আমার ভাই, তো আমি একটু মানে চঞ্চল, বেশি কথা বলে, আমার ভাই আবার ঠান্ডা, একটু গম্ভীর টাইপের। তো এই জিনিসটা আর কি এখানে দেখানো হয়েছে। তো শেষে দিয়ে একটা হ্যাপি এন্ডিং, হ্যাঁ আমার কাছে খুব ভালো লেগেছে। বললাম যে নর্মাল কাহিনীর মধ্যেও কিন্তু অনেক সুন্দর, একটু অন্যরকম একটা কাহিনী ছিল, যে কারণে আমার কাছে মানে বইটা অনেক ভালো লেগেছে। বইটা যখন থেকে আসলে আমি দেখেছিলাম তখন থেকেই মানে আমি ভেবেছিলাম যে আমি বইটা কালেক্ট করবো, কারণ এটা নিয়ে অনেক কথা শুনেছিলাম। আর যে রুস্মিতা আপুর যে মানে অনুবাদ, ওনার প্রথম অনুবাদ আমি পড়েছিলাম পীরে কামিলে, তারপরে ওনাকে আমি নিয়মিত ফলো করি। ওনার পেজে যে উনি মানে পোস্ট দেন, অনেক মজার মজার পোস্টও দেন, বই নিয়ে পোস্ট দেন। তো ওনার আসলে ওনার ওই মানে পেজে থেকে প্রথমে আমি এই বইটার কথা জানতে পেরেছিলাম। তো ওনার অনুবাদ কিন্তু অনেক ভালো হয়। হ্যাঁ আমি পীরে কামি পড়েছি, এটা পড়েছি, এবং আরেকটা বই পড়েছি মুসাফ। তো প্রত্যেকটা বইয়ের অনুবাদ উনি অনেক সুন্দর করে করেছেন, পড়তে আমার মানে আমার আমার কাছে ভালো লেগেছে। আর এই বইটার যদি পড়াশোনার কথা বলি, এই বইটা মূলত না এই মানে বইটার প্রচ্ছদ দেখে আমার কাছে ভালো লেগেছে, প্রচ্ছদটা এত সুন্দর, এবং লেখাটাও না ইংলিশে ইংলিশে খুব সুন্দর করে লেখা, যে কারণে না অনেক বেশি ভালো লেগেছে। এবং বইটার পেজটা অবশ্য যে যেটা আমরা এখন অফ হোয়াইট, যেটা না সেটা না, এটা সাদা পেজ, হ্যাঁ সাদা পেজ। বাইন্ডিংটা রাউন্ড হলে বেশি ভালো হতো, কারণ রাউন্ড বই মানে মোটা বই রাউন্ড করতে ভালো সুবিধা। তবে এটা ইয়া হয়েছে বইটা এমনিতে প্রোডাকশন ভালোই আছে, ভুল ছিল বানানো অবশ্য, কিছু কিছু বানানোর ভুল ছিল। তবে যেটা সত্যি কথা, ছাপাখানা প্রকাশনীর কথা আসলে আমি নামটা, এই নামটা আসলে কখনো শুনিনি, আমি জানি না এটা নতুন নাকি এর আগেও আরো বই বের হয়েছে, আমি জানি না। আমি আসলে মানে এই বই দ্বারাই প্রথম আর কি তাদের কথা জেনেছি, আমি এই প্রকাশনীর নাম মানে এই প্রকাশনীর নাম আসলে আমি শুনিনি। তো সেজন্য বলতে পারছি না যে তাদের অন্যান্য বইগুলি কেমন, এটাতে এটা যেমন লেগেছে সেটাই বললাম। তো এই গল্পটা আসলে অনেক সুন্দর, মানে আপনারা যারা ধরেন প্রেমের গল্প পড়তে, রোমান্টিক গল্প পছন্দ করেন, কিন্তু এটা অন্যরকম রোমান্টিক গল্প, বা যারা রোমান্টিক গল্প পছন্দ করেন না আমার মতো, তাদের কাছে কিন্তু বইটা ভালো লাগবে, কারণ এখানে শুধু রোমান্টিক ব্যাপারটাই নেই, এখানে একটা মানুষের ট্রমা, তাকে তার আবার ফিরে আসা, তার আবার মানে ঘুরে দাঁড়ানো, এবং সত্যিকারের ভালোবাসা যে একটা মানুষ চেঞ্জ হতে পারে, এটা এখানে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি আপনার যেমন একটা মিথ্যা ভালোবাসা, একটা চিটারে যেমন আপনার লাইফটা শেষ করে দিতে পারবে, তেমন সত্যিকারের ভালোবাসাটা কিন্তু আপনাকে আবার বাঁচিয়ে তুলতে পারবে। আসলে জীবন এটাই। তো আমি বলবো যে এই বইটা আসলে আপনারা যে কেউ যে কোনো জনরা পছন্দ করেন তারা এই বইটা পড়ে যেতে পারেন। আমার মনে হয় বইটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চমৎকার একটা বই রিভিউ আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি এগিয়ে যাবে। আর আমি আরো ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব, যদিও আমার কন্টেন্ট একই রকম, কি করব বললাম না, আমি অনেক সময় পাই না, তারপরেও আমি মানে বুক রিভিউ দেই, দেখি যে যদি আমার রিভিউটা দেখে আপনারা যদি কোনো ভালো বইয়ের সন্ধান পান, বা বুঝতে পারেন যে বইটা আপনার মানে কেনা উচিত বা কেনা উচিত না নাকি, মানে আপনার কাছে আসলে এটা ঠিক যে সবার রুচি এক না, তারপর আমি একটা ধারণা দিতে পারি। আমি কিন্তু সচরাচর সহজে কোনো বইকে খারাপ বলি না, একদম যদি সেটা খারাপ না হয়।
হ্যাঁ, যেটা যতটুকু আসলে আমি মনে করি, আমি বেশিরভাগ সময় আসলে যেসব বই পড়ি সেগুলি ভালোই হয়, যেটা সত্যি মানে আমার কাছে ভালো লাগে। তো আমি সেটা পজিটিভ নেগেটিভ মিলিয়ে রিভিউ দেই। তো যদি এটা আপনাদের একটু হেল্পফুল হয় আপনাদের জন্য, তাহলে সেটাতে আসলে আমার সার্থকতা। আর আপনাদের যদি কিছু বলার থাকে বা যদি কিছু জানার থাকে বা যদি কোনো বই রিভিউ চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমি আবারও ফিরে আসবো নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।